সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ সোমবার 1 সেপ্টেম্বর 2014। বরাবরের মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস প্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক হিমছড়ি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব হাসান রশিদ। জনাব হাসান রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 11টা পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একটা দেখে নিই। দৈনিকে বাকখালী, মিয়ানমার 2 মাসের মধ্যে 2415 রোহিঙ্গা ফিরিয়ে নেবে। কুকুরের কামড়ে কক্সবাজার সদর হাসপাতালে 400 পথচারী, দ্রুত কুকুর নিধনের দাবি। দৈনিক হিমছড়ি, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া 2 মাসের মধ্যে। ভোটার তালিকা হালনাগাদ, কক্সবাজার সদর তথ্য সংগ্রহ আজ শুরু। বিবিসির বিশ্লেষণ, সমুদ্র সীমার আইয়ে ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত। আতঙ্কের নাম জলাতঙ্ক। কালোবাজারে বিক্রি হচ্ছে ইউরিয়া। দৈনিক সৈকত, রোহিঙ্গাদের বাঙালি বলছে মিয়ানমার, 2415 রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার। টেকনাফে হচ্ছে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন। জেলায় ছাত্র সেনার অর্ধ দিবস হরতাল পালিত। ঈদ করে 2 ব্যক্তিকে অপহরণ, 5 লাখ টাকা মুক্তিপণ দাবি। আজকের কক্সবাজার, 5.5 লাখ নয়, মিয়ানমার ফেরত নেবে 2,500 রোহিঙ্গা। সত্যিকারের বিরোধী দল হতে মন্ত্রিত্ব ছাড়ছে জাতীয় পার্টি। ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্তির সুযোগ কোনো ক্রমে দেওয়া হবে না, সচিব নির্বাচন কমিশন। একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল, দীর্ঘ হচ্ছে বাকখালী নদী দখলের তালিকা। আচ্ছা, আমরা জানি গতকালকে পরশুদিন আমাদের সচিব পর্যায়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বৈঠক হয়েছে। বলতে গেলে অনেকটা উচ্চ পর্যায়ের একটি বৈঠক। সেখানে মিয়ানমার কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে আমাদের এখানে রোহিঙ্গা রয়েছে এবং তারা ফেরত নেবারও সিদ্ধান্ত হয়েছে। তবে সংখ্যার দিক থেকে যা মনে হচ্ছে 2,500-এর মতো ফেরত নিয়ে যাবে। যদিও প্রথম দিকের তারিখ অনুযায়ী এখনো সরকারের তালিকাভুক্তই বোধহয় 30,000-এর মধ্যে আছে, কিন্তু অলৌকিকভাবে প্রায় 5 লাখের কাছাকাছি আছে বলে তথ্য প্রকাশ। এই ক্ষেত্রে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। রোহিঙ্গা সমস্যাটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা, জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে আমরা যারা কক্সবাজার আন্দোলনে চিরাং বেরিয়ে আসি, তারা নানা আমাদের জন্য এটা একেবারে সরাসরি মুখোমুখি হচ্ছে এই সমস্যা। এখন রোহিঙ্গা, প্রথমে বিষয়টা দুভাগে করতে চাই। এখানে একটা জরিপ, রোহিঙ্গা আদর্শের অনুযায়ী, মায়ানমারের আদর্শ, মায়ানমার আদর্শমানে কি হচ্ছে, 83 সালের পর এরা মার্চ থেকে এবছর এপ্রিল পর্যন্ত একটা আদর্শমান করছে। সেখানে ওদের জনসংখ্যা প্রায় 90 লাখের মতো কমে গেছে। এখানে আর রোহিঙ্গাদের এবং আরেকটা প্রদেশের, যেখানে কোচিং প্রদেশে ওদের যারা এই অধিবাসী আছে, ওদেরকে স্বীকৃতি দেয়নি। ওদেরকে ওরা বাঙালি হিসাবে করছে, রোহিঙ্গাদের ওরা ওদের দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়ে। কিন্তু আবার আমাদের উচ্চ পর্যায়ে কালকে যে বৈঠকটা হলো, ওখানে কিন্তু ওরা রোহিঙ্গা ফিরে নেবে। তার মানে ওরা রোহিঙ্গা যে ওদের বাসিন্দা সেটা স্বীকার করে নিয়েছে। এটা আমাদের জন্য একটা আশাবাদের বিষয়। তো রোহিঙ্গা, আপনি জানেন, প্রথম 1978 সালে এবং 1991 সালে প্রায় 8 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। ওদের মধ্যে বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়া প্রত্যাবাসন, প্রায় এনএইচসিআর এবং আমাদের আরআরসিআর রোহিঙ্গা প্রত্যাবাসন সন্ন্যাসী কমিশনের মাধ্যমে প্রায় 2 লাখ এর মতো রোহিঙ্গা প্রায় 2-4 থেকে 5 বছরের মধ্যে চলে গেছে। এরপর প্রত্যাবাসন প্রক্রিয়া হঠাৎ করে স্থগিত হয়ে যায়। 2005 সালে এসে একদম টোটালি বন্ধ হয়ে যায়। এরপর রোহিঙ্গাদেরকে আর নেবে কি নেবে না, সেটা একটা যখন অনিশ্চয়তা তৈরি হলো। এই অবস্থায় 9 বছর 10 বছরের মাথায় এসে আবার নতুন করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রায় 2,415 জন, প্রায় 2,500 মতো যেটা তালিকা আগে থেকে তৈরি করা ছিল, ওইটা সম্মত হয়েছে। এটা একজন হোক না হোক, রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক সেটা স্বীকৃতি দিয়ে ওরা নিয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া 2 মাসের মধ্যে একটা টাইমও বেঁধে দিয়েছে। ওখানে যদি শুরু হয়, আমার মনে হয় এটা অত্যন্ত কক্সবাজার আমাদের জন্য অত্যন্ত এবং দেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি খবর।
তবে এখানে রোহিঙ্গার বিষয়টা বারবার জাতীয়ভাবে অথবা ইউএনএইচসিআর এর মাধ্যমে ওরা কিছুদিন আগে আপনি জানেন 5 মাস বা 1 বছর মাথায় নতুন করে রোহিঙ্গা আবার আসা শুরু করেছিল, তখন এটা সরকারের পক্ষ থেকে জোরালোভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং আসতে না দিয়ে আন্তর্জাতিকভাবে বিষয়টা যাতে সমাধান করে। এখন যদি আমরা রোহিঙ্গাকে কোনো প্রতিবাদ না করে যদি এখানে আমরা আশ্রয় দিই তাহলে বিষয়টা আরো জাতীয় পর্যায়ে অথবা আন্তর্জাতিক লেভেলে হয়তো এভাবে পৌঁছাতো না। এখন সরকারের পক্ষ থেকে যখন এটা করা হয় তখন আন্তর্জাতিক মিডিয়ার বিষয়টা আসছে, যখন রোহিঙ্গা যে একটা সমস্যা সেটা শরণার্থী বিষয় একটা সমস্যা সেটা হয়তো বিশ্ববাসী আমলে নিয়েছে। তো ইউএনএইচসিআর এবং আপনি জানেন যে আমাদের দেশের সাধারণত জরিপটা আমরা নিজেরাই করে থাকি, হয়তো কিভাবে করবো না করবো, কিন্তু মায়ানমার 83 সালে জরিপ করার পরে আর কোনো জরিপ করা নেই। এই জরিপটা যেটা বলো সেটা ইউএনএইচসিআর সহযোগিতায়। তো সব মিলিয়ে রোহিঙ্গা 83 সালে আজ থেকে প্রায় 30 বছর, 25-30 বছর আগের একটা তো সেক্ষেত্রে সে সময়ে 30 বছর আগের যে সংখ্যা ছিল এখন 30 বছরে আরো বৃদ্ধি পাওয়া সেখানে 90 লাখের মতো তাদের কম পড়ে গেছে। এতে তো বোঝা যাচ্ছে যে তাদের যে বর্তমান ইয়েটা গলত রয়েছে, ত্রুটি রয়েছে এবং রোহিঙ্গাদেরকে ওরা টোটাল বাদ দিয়েছে এবং এরা আমাদের দেশে কোনো না কোনো বেশি হচ্ছে বেসরকারি যেটা বলা হচ্ছে 5 লাখ, কিন্তু এখানে একটা আমার মনে হয় প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা যেমন ইতিবাচক দিক। আবার লিস্টেড কর্তৃপালন এবং ন্যায় পালন শরণার্থীদের যে 31,000 মতো আছে এটা তো মোটামুটি একটা তালিকার মধ্যে আছে, কিন্তু যারা তালিকার বাইরে আছে ওদেরকে কিভাবে কনভার্সন করা হবে, এদেরকেও চিহ্নিত করা হবে, সেটার একটা পদ্ধতি এই বিষয়টা লাগাতার সরকারকে কূটনৈতিক ফলো আপ করতে হবে, কূটনৈতিক যোগাযোগ রক্ষা করতে হবে, শুধুমাত্র মায়ানমারের সাথে না, এটার সাথে সংশ্লিষ্ট জাতিসংঘ থেকে শুরু করে ইউএনএইচসিআর থেকে শুরু করে বিভিন্ন ফোরামে এই বিষয় নিয়ে তাদেরকে আমার মনে হচ্ছে এটা রোহিঙ্গা মায়ানমার এক প্রকার চাপে পড়ে বিষয়টা এতটুকু রাজি হয়েছে, কারণ দুই দেশ চাচ্ছে যে বারবার বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে অগ্রসর হতে। কারণ এখন তো গ্লোবাল ভিলেজ, এখন তো পাশাপাশি দুইটা দেশের মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে এটা কারোর জন্য লাভবান। সেই জন্য মায়ানমার সবসময় চাচ্ছে, আমাদের দেশ তো চাচ্ছে, মায়ানমার চাচ্ছে মানে এদিক দিয়ে একটা বিভিন্ন চীনের সাথে সড়কগত অন্যান্য বিষয় সবকিছু মিলে একটার মধ্যে মানে গ্লোবাল চলে আসা যায়, এই জন্য একটা সুসম্পর্ক গড়ে তোলা। কিন্তু রোহিঙ্গা শুধু যদি ওরা বন্ধ থাকে তাহলে কিছু হবে না, এটা নিজেরা বুঝতে পারে হয়তো এই বিষয়টা সেটা তো বলছে এবং আরো করতে থাকুক, সেটাই আমরা সেই আশাই করছি, সেই আশাবাদী ব্যক্ত করছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, কুকুরের কামড় কক্সবাজার সদর প্রায় 400 পথচারী হাসপাতালে ভর্তি হয়েছে এবং বিশেষ করে পৌর এলাকায় আমরা জানি মাঝে মধ্যে আগেকার সময় দেখেছি পৌরসভার তরফ থেকে ওই পাগলা কুকুর নিধনের একটা, যদিও বা পশু নিধন জিনিসটা আসলে ভালো জিনিস নয়, কিন্তু এটা কিভাবে এটার সমাধান করবে এবং এই ধরনের একটা দেখা যাচ্ছে। আরো একটা পত্রিকায় দেখলাম আতঙ্কের নাম জলাতঙ্ক, আসলে কুকুরের কামড়ে যে জলাতঙ্কের রোগের ব্যাধিটা ছড়িয়ে পড়ে, এই বিষয়টাকে কিভাবে জানবো? এটা একদম শহরের নাগরিক হিসেবে আমরা নিজেরা ভুক্তভোগী, আমার পরিবারের সদস্যরা ভুক্তভোগী, আপনি নিজে হয়তো ভুক্তভোগী, কিন্তু আমরা দেখলাম যে কয়েক বছর আগে পৌরসভার পক্ষ থেকে যখন ভ্যাকসিন দিয়ে কুকুর নিধনের জন্য যখন বলা হচ্ছে বারবার জনগণ দাবি করছে, তখন বলছে আন্তর্জাতিক একটা কিছু না হয়তো আপনি খেয়াল করছেন মানে করে যারা কুকুর আছে কুকুরকে ভ্যাকসিন দেবো ওরা জীবাণুমুক্ত থাকবে, মানে কামড়াইলেও আর আক্রান্ত হবে, সেরকম একটা প্রজেক্ট। কিন্তু আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে এইটা কতটুকু কার্যকর সেটা না করে আমরা কিন্তু এটা মেনে নিয়ে কক্সবাজার পৌরসভা এই কাজটা করেছি। এই কাজটা করেছে কুকুরকে ভ্যাকসিন দেবে, কামড়ালে করে না। কিন্তু উন্নত বিশ্বে যে কক্সবাজার ওদের জনসংখ্যা কয়জন আছে সেটা একটা তালিকা না থাকলে অন্তত কুকুর কয়টা আছে সেটা একটা তালিকা আছে, মানে সে তার বিছানায় রাখতেছে, তাকে ভালো করে খাওয়াচ্ছে, পরিচর্যা করতেছে। কিন্তু আমাদের তো গৃহপালিত কুকুর যেটা বলি সেটাও মোটামুটি একটু আমরা কিছু খানা টানা দেয় অথবা খাওয়া দেয় অথবা আমার সাথে থাকে অতটুকু, অথবা আমার বাড়িতে অবস্থান করে অতটুকু আমার পোষা কুকুর, কিন্তু ওইটা টেক কেয়ার অথবা ওই জীবাণুমুক্ত কিনা, তারপরে ওর অন্যান্য বিষয়ে সুস্থতাগুলো নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু যেখানে গৃহপালিত মানুষেরই চিন্তা করতে পারে না, সেখানে কুকুরের এই প্রজেক্টটা আমার মনে হয়
পৌরসভা করছে খুব অদূরদর্শী একটা কাজ, এটা বাতিল করে কুকুর নিধনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। এবং যেহেতু যা হওয়ার হয়ে গেছে, এখন প্রায় 700 রোগী হাসপাতাল ভর্তি, ওরা চিকিৎসা পাচ্ছে না, এটা কিন্তু একটা সেজন্য কারণ তাদেরকে আবার ভ্যাকসিন দিয়ে তাদেরকে, কারণ ওই কুকুরটা কি জীবাণুমুক্ত কুকুর নাকি জীবাণু যুক্ত কুকুর অথবা হয়েছে কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করে সেটা একটা বিষয়। আমি আমাকে যখন কামড়াতে আমি আতঙ্কে থেকে যাচ্ছি, অনেক কুকুর আমি আতঙ্কে থেকে যাচ্ছি। এখন তো কুকুরে জটলার জন্য অনেক সময় যাওয়া যায় না, মানে ছেলেদের জন্য স্কুল যারা শিশুদের জন্য আরো তো মারাত্মক অবস্থা। এই ব্যাপারে আমার মনে হয় খুব দ্রুত মানে উচ্চ পদের প্রশাসন এবং জনপ্রতিনিধির ব্যবস্থা নেওয়া দরকার। এটা একটু আমরা এটা আতঙ্ক হিসাবে এটাকে চিহ্নিত করছি। আতঙ্ক এটা তো মৃত্যু পর্যন্ত হতে পারে, জনগণ যাতে আতঙ্ক থেকে মুক্তি পায় সেই জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধির ব্যবস্থা নেবে, সেটা আমরা আজকে এই প্রোগ্রাম থেকে জোর দাবি জানাচ্ছি। আচ্ছা, এখন শুরু হয়েছে, আপনি জানেন, ভোটার তালিকা। এটা অবশ্য মিয়ানমারের সাথেও রোহিঙ্গাদের সাথে একটা সম্পর্কের বিষয় আছে, বিভিন্ন পত্রপত্রিকা আসছে, আরো বেশ কয়েকটা সদর উপজেলায় তথ্য সংগ্রহ হয়েছে, আমাদের সচিব মহোদয় এসছেন। এটা আমরা আর কয়েকটা পত্রিকা পড়লে জিনিসটা স্পষ্ট হবে। দৈনিক কক্সবাজার, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে, আদমশুমারিতে রোহিঙ্গারা বাদ। সদর উপজেলার তথ্য সংগ্রহ আজ শুরু, রোহিঙ্গাদের ভোটার করলেই ব্যবস্থা। মহাসড়কে নিষিদ্ধ যান চলছে বেপরোয়াভাবে। দৈনিক আপন কণ্ঠ, ছাত্র দলের নেতৃত্ব ছাত্রদের হাতে তুলে দিতে চাচ্ছেন খালেদা জিয়া। অপরাধে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর পথে সরকার, দাবিতে প্রতি আসনে গড়ে 46 পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শনে প্রধানমন্ত্রী, এমপিভুক্তের নীতিমালা প্রণয়নের তাগিদ। দৈনিক রূপসী গ্রাম, কক্সবাজারের সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। বেকয় আবার 7250 হেক্টর জমিতে আমন চাষ। কক্সবাজারের জাফর বিশ্ব তারকা। দৈনিক সমুদ্র বার্তা, ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্তির সুযোগ কোনো ক্রমে দেওয়া হবে না, সচিব নির্বাচন কমিশন। 2,500 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। টেকনাফ স্থলবন্দর আগস্ট মাসে 6,94,00,000 টাকার রাজস্ব আদায়। আদমশুমারিতে বাদ, রোহিঙ্গাকে বাঙালি বলছে মিয়ানমার। যেটা আমরা কিছুক্ষণ আগে রোহিঙ্গার যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের দেশেও শুরু হয়েছে তথ্য সংগ্রহ এবং ভোটার তালিকা হালনাগাদ করা শুরু হয়েছে। আজকে থেকে বোধহয় সদর উপজেলা শুরু হয়েছে, ইতিমধ্যে আমাদের জেলায় অনেক আগে থেকে শুরু হয়েছে। এ ব্যাপারে আমাদের সচিব এসছেন, নির্বাচন কমিশনের সচিব, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটা মত বিনিময় সভা করেছেন। সেখানেই বলেছেন যে রোহিঙ্গাকে কোনোভাবেই অন্তর্ভুক্ত করা যাবে না, ব্যাপারে কঠোর পদক্ষেপের কথা বলেছেন। এই যে ভোটার হালনাগাদের বিষয়টা এবং অন্তর্ভুক্তির যে বিষয়, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? ভোটার তালিকা হালনাগাদের এই চলতি বছরে এটা 3য় দফা তথ্য সংগ্রহের কাজ। কক্সবাজার আজকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার সদর উপজেলা সহ প্রায় 120টা উপজেলায় আজকে হালনাগাদের কাজ শুরু হয়েছে। আজকে থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে। এরপর 10 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত ছবি তোলার কাজ শুরু হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে। তারপর এখানে একটা বিষয়, আমাদের বৃহত্তর চট্টগ্রামের জন্য রোহিঙ্গা সমস্যার কারণে নির্দিষ্ট কতগুলো একটা নতুন ফর্ম সংযোজন করা হয়েছে, মানে যাতে এই ভোটারের তথ্য সংগ্রহ করছে ওই ভোটারের আদি নিবাস, তারপরে আরো অন্যান্য জনপ্রতিনিধির সুপারিশ, প্রশাসনের সুপারিশ, এটার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে যাতে রোহিঙ্গা ভোটার তালিকাভুক্ত হতে না পারে। তো রোহিঙ্গারা আসলে ভোটার তালিকাভুক্ত হয়ে যদি কোনো কারণে বিদেশ যায় অথবা অন্যান্য অপরাধ কর্মে জড়িত পারে, সেই দায়ভার আমাদের সবসময় নিতে হয়। এটা প্রশাসনের উদ্যোগে একটা অবশ্যই ভালো দিক। তবে এখন কথা হচ্ছে জনপ্রতিনিধি এবং অন্যান্যরা নিজেদের সুবিধার জন্য অনেক সময় রোহিঙ্গাদের সুপারিশ করে, কিন্তু আবার প্রশাসনের পক্ষ থেকে আশাবাদী হওয়ার কারণ আছে। আপনি জানেন 2009 সালে যখন মানে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা করা হয়, তখন কিন্তু প্রায় 50,000 রোহিঙ্গা 50,000 ভোটার তালিকাভুক্ত ফর্ম পূরণ করার পরেও তথ্য সংগ্রহ অন্তর্ভুক্ত হওয়ার পরেও কিন্তু বাদ দেওয়া হয়েছে যাচাই বাছাইয়ের মাধ্যমে। এবং 2012 সালে যেটা হয়েছে সেখানেও প্রায় 17,000 যাচাই বাছাইয়ের মধ্যে বাদ পড়ছে। তার মানে এই বিষয়টা কঠোরভাবে দেখছে, সেটা আমরা ধরতে পারি। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস করা যায়, যেহেতু আমাদের এখানে ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া চলছে, কাজ চলছে,
পাশাপাশি আরেকটা কাজ তো করা যায়। আমরা আসলে কিছুক্ষণ আগেও যেটা আলোচনা করছেন 9,000 নিয়ে যাবে মায়ানমার, এবং আমাদের আপাতত ক্যাম্পের মধ্যে আছে তালিকাভুক্ত 30,000 বা 32,000-এর মতো। কিন্তু এর বাইরেও বিভিন্ন পত্র পত্রিকার মধ্য দিয়ে আমরা জানতে পারছি প্রায় 5 লক্ষ বা লক্ষাধিক রোহিঙ্গা রয়ে গেছে। এখানে ভোটার নাগাদ হালনাগাদ করতে গিয়ে আমরা রোহিঙ্গাদেরকে ভোটার একই সাথে শুমারি করে যদি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কতগুলো রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে। এই ধরনের কাজ তো সাথে সাথে করতে পারে, তাদেরকেও তাহলে পৃথিবী একটা ফর্ম দিয়ে এটা কেন আসছে না সেটা আমি বুঝি না। এটা আইনগত বাধ্যবাধকতা ভাবে কত বাধ্যবাধকতা আছে কিনা না থাকে, যদি আইনের জটিলতা না থাকে তাহলে এটা করতে পারলে তাহলে অন্তত একটা বার্গেনিং পয়েন্ট, কারণ এখন তো সরকারও বার্গেনিং করলে তো 30,000 ছাড়া করতে পারবে না। এবং আমি ওই রোহিঙ্গাকে চিনলাম যে সে রোহিঙ্গা, এখন সে বাঙালি হিসেবে আমার অনেক সময় ক্ষতি করতে পারে, করতে সেটাই। এটা একটা অবশ্যই আপনি বিষয়টা সেটা তারা একটু চিন্তা ভাবনা করে দেখতে পারে কর্তৃপক্ষ, যদি আইনগত কোনো জটিলতা না থাকে তাহলে এভাবে পৃথকভাবে তাদেরকে চিহ্নিত করা যায় কিনা। আর রোহিঙ্গাদের কারণ এখন চিহ্নিত ছাড়া থেকে যাচ্ছে, আমরা বাদ দিচ্ছি ঠিকই আছে, কিন্তু চিহ্নিত ছাড়া থেকে যাচ্ছে। তো চিহ্নিত বলে সে অথবা আমি রোহিঙ্গা অথবা আমি এদেশি না, সেই হিসাবে সে অপকর্ম থেকে অনেক সময় মুক্ত থাকতে চেষ্টা করবে, সেটাই। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, অপরাধে জড়িত আইন শৃঙ্খলা সদস্যদের কঠোর হওয়ার কথা বলছেন সরকার। আবার আমরা পেকুয়ায় 7,250 হেক্টর জমিতে আমন চাষের একটা আশাবাদের কথা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে নিষিদ্ধ যান চলছে প্রবলভাবে, এই বিষয়টা একটু সম্পর্কে আপনার আপনি জানেন বিভিন্ন সড়কে কি কোন যান চলবে, টাউনে কি যানগুলো চলবে, সেটার জন্য একটা রোড পারমিট, তারপর মহাসড়কগুলোতে বিষয়গুলো মহাসড়কগুলো যেখানে যে সুবিধা দেওয়া হয়েছে বটবটি বলে আমরা একটু দুই নিয়েছি, এটার কোনো ব্রেক নাই, কোনো ধরনের মানে চলার উপযোগী না। তারপর টমটম আমরা ইজি ব্যাগ বলি, ইজি ব্যাগের কারণে তো অনেক সময় একটা বড় গাড়ি ব্রেক করতে গিয়ে ওটার উপর মানে এটা খুব মাস্ট মানে ঝুঁকিপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে সড়কের স্বাভাবিক অন্যান্য যানবাহন যেগুলো লাইসেন্স ওদের ক্ষতি হচ্ছে, যানবাহনের মানে ক্ষতি থেকে যাচ্ছে বারবার। এই বিষয়টা কঠোরভাবে আসলে আমাদের অনেক সময় আমরা ঢাকা থেকেও অনেক সময় যোগাযোগ মন্ত্রী অথবা আমাদের মন্ত্রী মহোদয় বক্তব্য শুনতে টমটম নষ্টন করে মনে এগুলো এখানে চলতে দেওয়া হয় সড়কের মধ্যে, এগুলো আসলে কঠোর হস্তে দমন করে। এখন ট্রাফিক পুলিশ বিষয়গুলো ট্রাফিক আছে, তারপরে হাইওয়ে পুলিশ আছে, ওরা চাইলে বিষয়টা সেটা একটু তদারকি করতে পারে। দৈনিক আজকের দেশ বিদেশ, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্তের সুযোগ দেওয়া হবে না। টেকনাফের শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে, কাজের বিনিময়ে টাকার 102 উন্নয়ন প্রকল্প, 1 মাসেই ধুয়ে মুছে গেল 2 কোটি টাকার উন্নয়নের কাজ। দৈনন্দিন ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তের সুযোগ হবে না। টেকনাফে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন হতে যাচ্ছে। রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার। দৈনিক আমাদের কক্সবাজার, স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু আমদানি, ডাক্তার শূন্য উখিয়া হাসপাতাল 2 দিন ধরে, আদালতে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার। আচ্ছা, উখিয়া হাসপাতাল নিয়ে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন হাসপাতাল বিষয়টা আসছে, কিন্তু উখিয়া হাসপাতাল ডাক্তার শূন্য হয়ে যাচ্ছে। ওরা একটা সরকারি হসপিটাল আজকে 2 দিন ধরে নাকি একেবারে ডাক্তার শূন্য। এই বিষয়টাকে পাশাপাশি আমাদের যে পশু আমদানি, আপনি জানেন সামনে কোরবান আসছে, কোরবানির ঈদুল আজহা, সেখানে স্বাভাবিকভাবে আমাদের পশুর বড় যোগানদার হচ্ছে এদিকে মায়ানমার, এদিকে ভারত। কিন্তু মায়ানমারের যে পশুগুলো এখন আমদানি করছে এগুলো স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। আপনি জানেন সম্প্রতি পশুর মাংসে এক ধরনের ইবোলা এবং মেনিনজাইটিস এক ধরনের বিষাক্ত ভাইরাস পাওয়া যাচ্ছে। এই বিষয়টা কিভাবে হচ্ছে? এখানে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই পশু আমদানির জন্য যে টিম আমরা জানি যে এখানে সীমান্তে একটা টিম গঠন করা হচ্ছে, এই টিমটা যদি কাজ না করে তাহলে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে থেকেই যাব। এই যে সরকারের পক্ষ থেকে যে পশু আমদানির জন্য আমরা জীবাণুমুক্ত কিনা সেটা যাচাইয়ের জন্য যেটা করা হচ্ছে সেটা অবশ্যই কার্যকরীভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর পশু হাসপাতালে উকি হাসপাতালের নিউজটা আমরা প্রায় সময় পত্রিকা দেখি, প্রায় সময় এই কিছুদিন আগে যখন 6,000 ডাক্তার দেওয়া হয়েছিল তখন ওখানে শূন্য পদের মধ্যে প্রায় অর্ধেক আমরা জানি যে 5-6 জন ডাক্তার ওখানে দেওয়া হয়েছে। কিন্তু ওনারা যদি চেম্বারে না আসে, হাসপাতালে না আসে, যদি যোগদান না করে অথবা পদক্ষেপ শুরু না করে তাহলে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা হবে না। সেটাই আসলে স্বাস্থ্য সেবার জন্য আসলে খুবই গুরুত্ব দেওয়া উচিত জনগণের এবং প্রান্তিক জনগণের জন্য। সরকারি হাসপাতাল হচ্ছে অন্যতম প্রধান উপায় আর কি।
তো ধন্যবাদ আপনি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস মেরিনা যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।